সেটা আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 গণতন্ত্র এজিটি লাইভ 24/7 সেই নির্দেশ অনুযায়ী আপনি প্রত্যেক আরও এবং পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিং এজেন্টরা ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট কেন্দ্রে অবস্থান করতে যাওয়ার পর বের করে দেওয়ার অসংখ্য ঘটনা আছে। কাজে তাদের সেখানে নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, তারা যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে, যেতে পারে এবং ফিরে আসতে পারে, এই সম্পর্কিত পুলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টা দেখার জন্য বলা হয়েছে। বলেছে আমি এটা খোঁজ খবর নিয়ে দেখবো কতটুকু করা যায় সেটা তিনি বলেছেন। এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং রাস্তা যাতে বাধাপ্রাপ্ত না হয় তার আগে থেকে ওই এলাকায় পেট্রোলিং এর ব্যবস্থা করা, ভীতির পরিবেশটা যাতে না থাকে, ভয়মুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া এবং ভোটারদের যাতে নিশ্চিতভাবে ভোট কেন্দ্রে যেতে পারে আবার ফিরে আসতে পারে এটা নিশ্চিত করার জন্য এই কারণে সেখানে গিয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এটা দেখাও। এটা শুধু ভোটের দিন করতে হবে না, ভোটের আগে থেকেই যাতে গোটা এলাকায় সেই ধরনের বেষ্টনীর মধ্যে রাখা হয় এবং তাদের পেট্রোলিংটা থাকে এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এবং এটা সম্পর্কে বলেছে যে এটা তো আসলে বাহিনী কতটুকু পাবো না পাবো এবং আমাদের রাজ্য থেকে টিএসআর তুলে নিয়েছেন, এই পরিস্থিতিতে কতটুকু কি করতে পারবো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, এই কথা তিনি বলেছেন। আমরা বলেছি যে এডিসি এলাকার বাইরে নন এডিসি এলাকা বিরাট এলাকা আছে, নন এডিসি এলাকার থেকে এডিসি এলাকার ওই কেন্দ্রের ভোটার না বাইরে থেকে গিয়ে সেখানে গুন্ডামি করা, ভোটারদেরকে সন্তুষ্ট করা এবং ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়া, এই জাতীয় ঘটনা যা অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে। কারণ একটা বিরাট এলাকায় ভোট নেই সেই দিন, স্বাভাবিক কারণে ওই এলাকায় গিয়ে তারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করতে পারে। বরাবরই শাসক দল এই রাজ্যে 2018 পর্যন্ত যে কয়টা ভোট হয়েছে সেই ভোটগুলো সুষ্ঠু এবং নির্বিঘ্ন হয়নি, এই সুযোগটা তারা গ্রহণ করতে পারে এটা কনসিডারেশন রেখে সেখানে গিয়ে যাতে আউটসাইডাররা যাতে ওই এলাকায় না থাকতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলেছে যখন এটা বন্ধ হয়ে যাবে প্রচার, ইলেকশন হলো গিয়ে 12 তারিখ 10 তারিখ বিকেলে যখন প্রচার বন্ধ হবে তারপরে আউটসাইডারদেরকে সেখানে অ্যালাউ করা হবে না বলেছেন। কতটুকু করবেন সেটা তারা জানেন। আমরা বলেছি স্ক্যানার ওয়েবসাইটে ওয়েবকাস্টিং যেটা সেটা করতে হবে, এই সম্পর্কে তিনি হা না কোনো মন্তব্য করেননি। আমরা লক্ষ্য করেছি এই সম্পর্কে হা না তেমন কোনো মন্তব্য করেনি। এবং তার সঙ্গে আমরা বলেছি যেভাবে এটা করার উদ্যোগ নিই যাতে দেখতে পারে মানুষ বসে যে এবং আপনিও দেখতে পারেন কি হচ্ছে ভোট কেন্দ্রগুলিতে, এর জন্য এই ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। আন্তর্জাতিক সীমান্ত পড়েছে 5 কিলোমিটার, আসাম সীমান্ত পড়েছে এবং সেখানে গিয়ে এটা মাথায় রেখে এটা যাতে দেখে একটা হলো গিয়ে নন এডিসি এলাকার সীমান্ত আর হলো আন্তর্জাতিক বর্ডার, সবটা মিলে যাতে নন এডিসি লোক যাতে এডিসি এলাকায় ভোটের দিন না ঢুকতে পারে আবার বর্ডার ক্রস করে যাতে না আসতে পারে, দুটোই দেখার জন্য রিকোয়েস্ট সেখানে করা হয়েছে। সমগ্র বিষয় নিয়ে আলোচনা পরিপ্রেক্ষিতে তিনি বলছেন এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন করা হয়েছে। আমাদের রাজ্যে দুটো নির্বাচন, আগামী মাসের 9 তারিখ হলো একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর 12 তারিখ হলো আরেকটা নির্বাচন, সেটা হলো ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদে। এবং দুটো নির্বাচন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হচ্ছে। এখানে রাজ্যে আইনের শাসন নেই, অরাজকতা চলছে, মানুষের বাক স্বাধীনতা নেই, দুর্নীতি তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করে দুর্নীতি চলছে, বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদি বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে গিয়ে দেখা করেছি প্রথম যিনি স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমারের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রথম সাক্ষাৎকার নিয়ে হই। সেখানে গিয়ে আমরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার প্রিভিয়াস ইলেকশনগুলো সম্পর্কে তথ্য তুলে ধরি এবং তার সঙ্গে যেটা বলা হয় যে এই রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় গত কিছুদিন যাবৎ
শাসক দলের মধ্যে সংঘাত সংঘর্ষ ইত্যাদি চলছে, আর আমরা যারা বিরোধী দল আছি আমাদের উপরে তো আক্রমণ অব্যাহত আছে। যে উপজাতি এলাকার স্বশাসিত পরিষদ এলাকার যে নির্বাচন এমনিতেই খুব দেরিতে ঘোষিত হয়েছে। ওদের লক্ষ্য ছিল ভোটটা না করে এভাবে চালিয়ে দেওয়া যায় কিনা, এটাই ছিল বিজেপি এবং শাসক দলের মূল লক্ষ্য। এই কারণেই তারা নির্বাচনটাকে পিছাতে এমন জায়গায় নিয়ে গেছে। এখন এই চূড়ান্ত আইন শৃঙ্খলার অবনতি অবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ওখানে ওই সমস্ত এলাকার রাজনৈতিক সংঘর্ষ চলছে, ব্যক্তিগত আক্রমণ চলছে এবং পরিবেশ বলতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার যে পরিবেশটা, সেই পরিবেশটা ওই এলাকাতে নেই। এবং আমরা এই সমস্ত কারণগুলো ব্যাখ্যা করে আমরা বলেছি যে প্রতিটা বুথে সেখানে এই আধা সামরিক বাহিনী দিতে হবে, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চাওয়ার পর এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং অতীত নির্বাচনগুলিতে কিছু আধা সামরিক বাহিনী, কিছু রাজ্যের বাহিনী ছিল। তো এখন পর্যন্ত যা দেখা গেছে কোনো খবর নেই এবং সেখানে গিয়ে স্টেট ইলেকশন কমিশনার এই সম্পর্কে যখন আমরা তুলে ধরলাম সামগ্রিক পরিস্থিতি, তিনি তখন বললেন যে এই সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে আশ্বস্ত করতে পারছি না, কারণ বেশ কয়েকটা স্টেটে ইলেকশন চলছে, আমরা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চেয়েছি এবং এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। কাজে তিনি আমাদেরকে এই সম্পর্কে তেমন কোনো আশ্বস্ত করতে পারেনি। আমরা আমাদের বক্তব্যটা ওনার কাছে পেশ করেছি। দ্বিতীয়, আমরা সেই সুযোগটা পাই এবং শাসক দলের পক্ষে যাতে পুলিশ কাজ না করে, পুলিশ যাতে নিরপেক্ষতা বজায় রাখে, কারণ এটা নির্ভর করবে যতই ফোর্স থাকুক, ব্যবহার করবে তো স্টেট পুলিশ। কাজে সেখানে স্টেট পুলিশ যাতে তার নিরাপত্তাটা থাকে এবং তারা যাতে সেখানে প্রত্যেক প্রার্থী যাতে সমানভাবে প্রচার করতে পারে এবং রাজনৈতিক দলগুলো যাতে সমানভাবে প্রচার করে এবং মিটিং সভা সমিতি এগুলো যাতে করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য সেখানে এই দায়িত্ব পুলিশকে গ্রহণ করতে হবে এবং সেখানে পুলিশকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর এজেন্ট যারা, এখানেও আমরা বলেছি সমস্ত এজেন্টদের 2023-এ যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দেশ দিতে হবে। পুলিং এজেন্ট থেকে যারা মনে করেন যে আমি গিয়ে ভোট কেন্দ্রে বসতে পারবো, আক্রান্ত হতে পারি, সেই ক্ষেত্রে যাতে এজেন্টদের নেওয়ার দায়িত্ব তাদেরকে নিতে হবে এবং যারা মনে করেন যে আমার বাড়িতে ফিরে যেতে অসুবিধা হবে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সেখানে গ্রহণ করতে হবে এবং এই নির্দেশিকা যাতে ইলেকশন কমিশন থেকে আরও দেয় এবং পুলিশ অথরিটিকে সেই নির্দেশ দেওয়া হয় এবং এজেন্টরা ভিতরে যাতে আক্রান্ত না হয়, কারণ অতীতে ধর্মনগরে বেশ কিছু আক্রমণের ঘটনা ঘটেছে, ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছেন, আক্রান্ত হয়েছেন এবং রক্ত ঝরেছে, এই ঘটনা হয়েছে। কিন্তু সেটা বিবেচনা রেখে ধর্মনগরের এই বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে এটাও সেখানে বলা হয়েছে। আপনারা জানেন যে ধর্মনগরের 5 কিলোমিটার আছে বাংলাদেশ বর্ডার, না বাংলাদেশ বর্ডার, ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 5 কিলোমিটার। একটা অংশ আছে আসামের সঙ্গে এবং এটা কদমতলা ক্রস করেই তারপর এটা। এবং আমরা বলেছি যে আসাম বর্ডার, বাংলাদেশ বর্ডার, এই দুটো সম্পর্কে নজরদারি রাখা আর আউটসাইডার যাতে, কারণ বিরাট এলাকায় ভোট নেই সেই দিকে, কোনো আউটসাইডার যাতে ভোটের যেদিন প্রচার শেষ হবে 7 তারিখে প্রচার শেষ হবে তার মানে পরেই সিল করে দেওয়া, এই এলাকায় যাতে কোনো বাইরের থেকে কোনো অনুপ্রবেশ যাতে না করতে পারে এবং ভোট ক্যাপচার করা, গুন্ডামি করা বা ফলস ভোটিং করা, এই জাতীয় কাজগুলো অনেক সময় তারা সুযোগ নেয়। এই সুযোগ যাতে না নেয় তার জন্য তার আগেই গোটা ধর্মনগরে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, এটা আমরা বলেছি। এবং স্ক্যানার ওয়েবকাস্টিং সম্পর্কে বলেছি, এটা করবে বলেছি, এটা আমরা করবো। স্ক্যানার ওয়েবকাস্টিং এর যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা করবো। এই বিষয়গুলি চিফ ইলেকশন অফিসারের বরাবরে নেওয়া হয়েছে। আমরা আশা করব যে বিষয়গুলি সম্পর্কে আশ্বস্ত করেছেন এটা যাতে চিফ ইলেকট্রাল অফিসার কার্যকরী করে, ওইদিকে স্টেট ইলেকশন কমিশন
এডিসি নির্বাচনকে সামনে রেখে যা যা বলেছেন এগুলি যাতে কার্যকরী করে এই সমস্যাগুলো আমরা তাদের দৃষ্টিতে নিয়ে গেছি। কারণ মাত্র ভোটের একটা পর্যায় শুরু হয়েছে, নমিনেশন সাবমিশন, তারপর স্ক্রুটিনি হবে, তারপরে উইথড্রলের পার্ট শেষ হবে, আর প্রচারের সময় এমনিতে এবার কম, সবটা মিলে যাতে একটা পরিবেশ তৈরি করা যায়, ভোটের পরিবেশটা যাতে থাকে এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আর সঙ্গে টাকার খেলা বন্ধ করতে হবে এবং অর্থ দিয়ে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা হয়। কারণ আমরা অতীতেও লক্ষ্য করেছি শাসক দল এই সুযোগটা গ্রহণ করে, আর বিজেপিতেও তাদের ফান্ড বিরাট আছে, কারণ তারা এখানে ট্রাস্টির মাধ্যমে বিরাট তহবিল সংগ্রহ করেন, নির্বাচনের সময় এগুলো ব্যয় করেন, এবং সেই ধরনের অবস্থা যাতে তৈরি না হয়, সেই ধরনের পরিবেশ যাতে তৈরি না হয় এবং জনমতকে প্রলোভিত করার চেষ্টা না হয়, এটা অনৈতিক কাজ এবং নির্বাচনের বিধি অনুযায়ী এটা করতে পারে না, ইলেকশনের যে নিয়মাবলী সেই অনুযায়ী এটা করতে পারে না, এই সম্পর্কে নজরদারি রাখার জন্য বলা হয়েছে। এই হলো মোটামুটি যে বিষয়গুলি। বাকি ভাবে প্রচার করার সুযোগ পায়, মিছিল মিটিং এবং প্রার্থীরা বাড়ি বাড়ি যাবে, বাজার সভা হবে, জনসভা হবে, ঘরোয়া সভা হবে, এবং প্রচারের যে সমস্ত নির্বাচনে প্রক্রিয়াগুলো আছে এগুলো যাতে যথাযথভাবে সমস্ত দল সমানভাবে সুযোগ গ্রহণ করতে পারে এই ব্যবস্থা নিশ্চিত করুন। লক্ষ্য করা আছে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, শাসক দল এই সুযোগটা গ্রহণ করে কিন্তু বিরোধী দলের এই সুযোগগুলো দেওয়া হয় না। ইতিমধ্যে কিছু ঘটনা আমরা তুলে ধরেছি, যেমন মুঙ্গিয়াগামীতে একটা ঘটনা ঘটেছে, ওখানে গিয়ে আরেকটা জায়গাতেও এই আরএস পাড়াতেও, কল্যাণপুরের পাশে আরএস পাড়াতেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে, প্রধান কাজে বাধা দেওয়া, প্রার্থীকেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। দুই জায়গাতেই প্রার্থী ছিল। এবং তেমনি আমরা লক্ষ্য করলাম গতকাল এই নির্বাচনে ট্রাইবেল এলাকা সোসাইটির জেলা পরিষদ এলাকা থেকে বড় বেশি দূর না, এবং ভোটারদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাদের দীর্ঘদিনের যে অফিসটা, নিঃসুমুখ অফিসটা, যদিও সেটা বন্ধ ছিল, এই অফিসে রাত্রে 12টা নাগাদ এই বিজেপি মানে শাসক দলের দুর্বৃত্ত ছাড়া এখানে আর কে আছে, ওরাই তো সব এখানে থাকে, তারা সেখানে অগ্নিসংযোগ করে অফিসটাকে পুড়িয়ে দেয়। এর থেকেই বোঝা যায় যে পরিবেশটা কোথায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা বলেছি প্রচার কাজে যাতে কোনো দলের অসুবিধা নয় সেই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে, সকল দল যাতে প্রচারে সমানভাবে সুযোগ পায় এটাকে নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন আমি পুলিশকে নির্দেশ দেব এটা যাতে যথাযথভাবে করা হয়, যাতে সব দল তার রাজনৈতিক প্রচার করতে পারে, তিনি পুলিশকে নির্দেশ দেবেন। আবার পাশাপাশি তিনি এও বলেছেন আমরা তো বলবো তবু আপনাদের দিকেও পুলিশের সঙ্গে গিয়ে কথা বলবো, এটাও তিনি বলেছেন। এবং এখানে লক্ষ্য করা গেছে আমাদের প্রার্থী যারা, সেই প্রার্থীদের আগেও অনেক অতীতে কিছু ঘটনা আছে, প্রার্থীরা আক্রান্ত হওয়ার ঘটনা আছে, তাদের বিভিন্ন ট্র্যাকফেট এই সমস্ত ঘটনা আছে, সবটা মিলিয়ে আমরা বললাম এডিসি নির্বাচনে তো বিরাট প্রার্থী নেই, এই সংখ্যা প্রার্থী আছে সেই প্রার্থীদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী দিতে হবে, এবং সেখানে গিয়ে নিরাপত্তা রক্ষী বলতে তাদের পিজি দিতে হবে, মিনিমাম পিজি দিতে হবে তাদেরকে, আমরা পরিষ্কার বলেছি। তিনি এটার সঙ্গে দ্বিমত প্রকাশ করেন, তিনি বলেছেন যে এটা আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব, এই কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় এসছে যে আমরা লক্ষ্য করলাম কিছু কনস্টিটিউয়েন্সি আছে 2-3টা মহকুমা নিয়ে পড়েছে, এবং সেই খুব লম্বা এই সমস্ত এলাকাগুলো, এখানে গিয়ে পারমিশন পেতে গেলে আরো থেকে পারমিশন নিতে হয়। রিটার্নিং অফিসার হলেন এক মহকুমা, কিন্তু এই কেন্দ্রটা পড়েছে 3টা মহকুমা নিয়ে, 2টা মহকুমা নিয়ে, সেই ক্ষেত্রে মানে প্রচারের যে পারমিশন এটা পেতে গিয়ে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমরা বলেছি যে অ্যাটলিস্ট প্রত্যেক এসডিপিউকে আপনার ইলেকশন কমিশন থেকে নির্দেশ দিন স্ব মহকুমা মিছিল মিটিং প্রচার ইত্যাদি করার জন্য এসডিপিউ যাতে পারমিশন দিতে পারে সেটা কমিশন থেকে নিশ্চিত করুন। তিনি বলেছেন যে এটা আমরা খতিয়ে দেখব এবং কিছু করা যায় কিনা চেষ্টা আমরা করবো, এই কথা তিনি বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় যেটা এসছে যে নির্বাচনের সময় পুলিং এজেন্টে গত 23-এর নির্বাচনে আমরা বলেছি, এবং শেষ পর্যন্ত পুলিশের থেকে পুলিশকে একটা নির্দেশ দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে যারা পুলিং এজেন্ট তাদের নিরাপদ, যাতে তারা নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে, তারা যাতে ভোট কেন্দ্রে বসতে পারে। আর যারা ভোট কেন্দ্র থেকে গিয়েছিল আমরা আজকে 12টার সময়, আর দ্বিতীয় যেটা সেটা হলো
চিফ ইলেকশন অফিসার ব্রিজেশ পান্ডে ধর্মনগরের যে উপনির্বাচন, এই উপনির্বাচন নিয়ে ওনার কাছে আমরা যাই, বামফ্রন্টের প্রতিনিধি দল। সেখানে ধর্মনগরের যে পরিস্থিতি এবং অতীতের যে ইলেকশনের অভিজ্ঞতাগুলো, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়। এবং অতীতে প্র্যাকটিক্যালি ধর্মনগরের কোনো নির্বাচন 2018 পরে সুষ্ঠু অবাধভাবে হয়নি। কি মিউনিসিপ্যালিটি ইলেকশন, ওখানে কিছু পঞ্চায়েত পড়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, প্রার্থীরা আক্রান্ত হয়েছে, বাড়ি বাড়ি যেতে পারেনি, প্রচার করা যায়নি এবং পরিবেশটা নির্বাচনের পরিবেশ ছিল না। এবং ধর্মনগরের শহরের রাজনৈতিক পরিস্থিতি সেখানে গিয়ে ক্র্যাশ চলছে। আমাদের যে প্রার্থী অমিতাভ দত্ত, তিনি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন, তাকে প্রাণনাশ করার চেষ্টা হয়েছে। এই বিষয়গুলি আমরা তুলে ধরেছি এবং এই বিষয়গুলি বিবেচনায় রেখে আমরা বলেছি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং গোটা বিধানসভা এলাকায় আগের থেকেই মোতায়েন করতে হবে এবং সমস্ত বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। তিনি বলেছে এটা সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। উনি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিয়ে গেছেন এবং আশা করছেন যে নির্বাচন কমিশন এই সম্পর্কে সাড়া দেবেন বলে তিনি আশা করেছেন। তিনিও বলেছেন যে এটা ঠিকই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকলে ইলেকশনটা করতে সুবিধা হবে এবং বলেছে। যদিও তিনি আবার এটাও বলার চেষ্টা করেছেন 5টা স্টেটে ইলেকশন ইত্যাদি আছে, পার্শ্ববর্তী রাজ্য আসামে ইলেকশন আছে, এই কথাও বলার চেষ্টা করেছেন চিফ ইলেকট্রাল অফিসার। এবং এখানে অমিতাভ দত্ত তার নিরাপত্তা ব্যবস্থা যাতে ভালো করা হয় সেটাও আমরা বলেছি, কারণ সে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে। আমি তো আগেই বললাম তাকে খুন করার চেষ্টা পর্যন্ত হয়েছিল। এইগুলি দিক থেকে চিন্তা রেখে তার নিরাপত্তামূলক ব্যবস্থা, একটা হলো দিয়ে 2জন পিজি দিয়ে দিলাম, এটা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা হয় না, তার সঙ্গে দরকার লাগে উইথ ক্লথ এবং পোশাক পরে সেখানে এই আমাদের স্টেট পুলিশ হোক যাই হোক তার সঙ্গে এটা দিতে হবে, দাবি করেছে। উনি বলছে ঠিক আছে, এটা আমি দৃষ্টিতে নিয়ে যাব, পুলিশের দৃষ্টিতে নিয়ে যাবো, তাতে প্রয়োজনীয়, যেহেতু একটা মাত্র উপনির্বাচন তো না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, আমি এটা দৃষ্টিতে নিয়ে যাবো, এই কথা তিনি বলেছেন। ও আমাদের পার্টির যেখান থেকে ইলেকশনটা পরিচালনা হবে, আপনারা জানেন যে উত্তর ত্রিপুরা জেলার যে ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার 12 বার আক্রান্ত হয়েছে, 10 থেকে 12 বার আক্রান্ত, এখন বেশ কয়েকবার আগুনও দিয়েছে এবং মারধরের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু 3 বার তারা হাউস গার্ড দিয়েছে। হাউস গার্ড মিনস সেখানেই একটা রুম ছিল, সেই ঘরের মধ্যে আমাদের পার্মানেন্ট একটা ফিক্সড পিকেট দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করলাম আমরা কয়েকদিন পরে এটা তুলে নিয়ে যায়, এখন সেই পিকেটটা আবার নেই। আমরা বললাম এখান থেকে যে ইলেকশন কাজটা পরিচালনা করবে তার জন্য এই অফিসটাতে নিরাপত্তামূলক ব্যবস্থা যাতে দেওয়া হয় এবং রাউন্ড দি ক্লক এখানে যাতে একটা পিকেট থাকে সেই ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এবং তিনিও স্বীকার করেছেন, হ্যাঁ আমিও জানি যে এরকম ধর্মনগর অফিসটা বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, এই ঘটনা আমরা জানি এবং দেখি আমরা পুলিশের দৃষ্টিতে নিয়ে যাব এবং এই পিকেটটা যাতে যেটা ছিল সেটা যাতে পুনরায় এখানে দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনার দৃষ্টিতে নিয়ে গেছি। এবং এখানে আমি আগেই বলেছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কথা এবং ভোটের আগে থেকে যাতে ভোটের এলাকায় প্যাট্রোলিং থাকে এটাও বলা হয়েছে এবং ভোটারদেরকে যাতে একটা ভয়মুক্ত পরিবেশ তৈরি করা যায় এই উদ্যোগ তাদের দিক থেকে নেওয়ার জন্য বলা হয়েছে। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.